একটা রাত, একটা ভুল সিদ্ধান্ত, আর এমন একটা পরিস্থিতি যেখান থেকে ফিরে আসা আর সহজ নয়। সুব্রতা সাদাপের জীবনে ঠিক কি ঘটল এই রাতে, আর সুযোগল প্রেম এর পর্ব 3। আপনি বরং পাশের বেঞ্চটায় বসুন, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবেন? সুব্রতা জবাব দিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে রাখা হাত ভেজে বেঞ্চটাতে বসে পড়ল। ডান হাতে বাম হাতের বাহু ঘষতে ঘষতে মিনমিন করে কিছু একটা বলল, কিন্তু সেই কণ্ঠে সাদাপের কান পর্যন্ত পৌঁছালো না, পৌঁছানোর কথাও নাই। বৃষ্টির এমন ঝংকারে চিৎকার করে বলা কথাও যেখানে কানে পৌঁছানো দেয়, সেখানে সুব্রতার বিড়বিড় কান পর্যন্ত পৌঁছাবে না, এটাই স্বাভাবিক। সুব্রতা এবার গলা পরিষ্কার করে চেঁচিয়ে বলল, আমরা কি ঢাকা থেকে অনেক বেশি দূরে আছি ভাইয়া? সাদাপ ঘুরে তাকালো, অন্ধকারে কারো মুখেই স্পষ্ট নয়। গলা উঁচিয়ে বলল, ঢাকা থেকে 90 কিমি দূরে আছি, খুব বেশি দূরে বলতে পারি না। আচ্ছা, এখানে কোনো হোটেল নেই? সাদাপ সুব্রতার অন্ধকারাচ্ছন্ন ঝাপসা মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, খানিক নীরব থেকে বলল, উপজেলা শহর যেহেতু হোটেল তো অবশ্যই আছে, কিন্তু কোথায় আছে সেটা বলতে পারছি না। কোথায় দাঁড়িয়ে আছি তাই তো বুঝতে পারছি না। সাদাপ বিরক্তি নিয়ে বেঞ্চের এক কোণে মাথা নিচু করে বসলো। রাগে শরীরটা রিরি করলেও বেশ শান্ত হয়ে বসে আছে সে। ঝড়ের জন্য লোডশেডিং হচ্ছে, সারা শহর অন্ধকারে ঢাকা। গুগল ম্যাপেও নিজেদের অবস্থান বুঝতে পারছে না সাদাপ। নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা, তার উপর ফোনের চার্জও প্রায় শেষের দিকে। নিজে একা থাকলে এতটা ভাবতে হতো না তাকে, কিন্তু সে একা নয়, সাথে আছে একটি মেয়ে। অপরিচিত হলেও মেয়েটিকে সেফ রাখার দায়িত্ব এখন তার। সাদাপ দীর্ঘশ্বাস ফেলল। প্রায় সাথে সাথে এই বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে বেজে উঠল তার ফোন। ফোনের স্ক্রিনে আলাপের নাম ভাসতে দেখে ফোনটা রিসিভ করলো সে। হ্যালো সাদাপ। কিছু ব্যবস্থা করতে পারছিস? না, এই বৃষ্টির মাঝে কি ব্যবস্থা করতে বলিস আমায়? বিরক্তি না করে ফোনটা রাখ। আরে রাগিস কেন? শুন তো, তুই কি কোনোভাবে রায়পুর পর্যন্ত আসতে পারবি? রায়পুরে আমার দুলাভাই আর বড় আপা থাকে। আজ রাতটা ওখানে ওদের কাছে কাটিয়ে কাল সকালে বাস ধরে চলে আসবি, পারবি না? আশুগঞ্জ থেকে কতটুকু দূরে? তাছাড়া এখানে তো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, তার উপর মুষলধারা বৃষ্টি, কেমনে যাব? বেশি দূরে না, 33-34 মিনিট লাগবে। আশুগঞ্জ থেকে 22 কিলোর মতো হবে। একটু ট্রাই করে দেখ, সিএনজি টিএনজি পাইয়া যাইতে পারিস। এমনি কতক্ষণ খাড়ায় থাকবি? দুলাভাইয়ের বাসায় গিয়া আজকে রাতটা কাটিয়ে কাল সকালে চলে আসবি নি। লোকটা বলতে গিয়েও থেমে গেল সাদাপ। হঠাৎ করে সুব্রতার কথা মনে পড়ল তার। শান্ত গলায় বলল, আর একটা সমস্যা দোস্ত, আমি একা নই, সাথে মেয়ে আছে। আরব যেন আকাশ থেকে পড়ল। ফোনের ওপাশ থেকে সন্দেহী গলায় বলল, মাইয়া? কোন মাইয়া? পৃথা? আরে পৃথা হলে কি মেয়ে বলতাম? নাম ধরেই তো বলতাম। আর ওরে নিয়ে আমি ঢাকায় আসবো কেন? তার উপর সামনে ওর এক্সাম না। আরব এবার চেঁচিয়ে উঠল, তাইলে কোন মাইয়া? এমনি তো খুব পাট না মামু। তো এখন কি, রাত বিরাইতে মাইয়া লইয়া ঘুরে বেড়াও? তলে তলে টেম্পু চালাও মিয়া। সাদা বিরক্তি নিয়ে বলল, ফালতু কথা বন্ধ কর, এসব কিছু না। ট্রেনের এক কেবিনেই ছিলাম, মাঝরাতে ট্রেনে একা একটা মেয়ে থাকাটা রিস্ক না, তাই আমার সাথে নেমে এসেছে। এখন তো। আরব আগ্রহ নিয়ে বলল, নাম কি দোস্ত? দেখতে কেমন? প্রেমে পড়ছ নেই? সাদাপের ভ্রু কুচকে এলো। আরবকে ফোন দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে তার। বিরক্তি নিয়ে বলল, ফোন রাখ টাফার, তোর হেল্পের দরকার নেই আমার। আরব ক্ষুণ্ণ মনে বলল, রাগ করিস কেন? আচ্ছা, যা বলা লাগবো না, ফিরে বলিস। এখন রায়পুরে যাওয়ার ব্যবস্থা কর, আমি দুলাভাইরে বইলে দিতেছি। সাদা ফোন রেখে উঠে দাঁড়ালো। সুব্রতাকে উদ্দেশ্য করে বলল, আপনি এখানে বসুন, আমি আর একটু এগিয়ে দেখি সিএনজি টিএনজি পাই কিনা। এখান থেকে রায়পুরে যেতে পারলে একটা থাকার ব্যবস্থা হবে। আপনার কোনো সমস্যা নেই তো? সুব্রতা কি বলবে বুঝতে পারছে না। হ্যাঁ বলবে নাকি না বলবে তা নিয়েও বিরাট সমস্যা। সাদাপুর উত্তরের অপেক্ষা না করে ঘড়িটা খুলে বেঞ্চের উপর রেখে বৃষ্টি মাথায় বেরিয়ে গেল। কোথায় গেল কে জানে। সাদা বের হওয়ার খানিক বাদেই ঠান্ডা, ভয় আর দুশ্চিন্তায় মরমরে অবস্থা সুব্রতার। এতক্ষণ শুধু বাড়ি ফেরার টেনশন থাকলেও এখন তার সাথে যোগ হয়েছে ভূতের টেনশন।
চারপাশে বৃষ্টির শব্দ ছাড়া কিছুই কানে আসছে না। অন্ধকারে নিজের হাত দেখাটাও যেখানে দুষ্কর, সেখানে সুব্রতার মনে হচ্ছে তার পাশেই হয়তো কেউ দাঁড়িয়ে আছে। বিশ্রী চোখ দুটো নিয়ে তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। এক্ষুনি ভয়ঙ্কর চেহারা নিয়ে হামলে পড়বে তার উপর। সুব্রতা ঢোকিলে কাঁপা কাঁপা বুক নিয়ে পাশে তাকায়। অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ে না তার, তবুও ভয়, প্রচণ্ড রকম ভয়। সুব্রতা মনে মনে দোয়া দৌড় পড়তে থাকে। দোয়া পড়ে বুকে ফু দিয়ে বিড়বিড় করেছে, হে মাহমুদ, হে রক্ষা করতে, এবারের মতো বাঁচিয়ে দাও। আই প্রমিস, আর জীবনে এমন বোকামো করবো না আমি। প্লিজ প্লিজ, এবারেই শেষ। সুব্রতা এবার কান্না পাচ্ছে। ট্রেনে থাকতেই শেষ কথা হয়েছিল বাসায়। না জানি কত চিন্তা করছে মা। এই অন্ধকারে ফোনটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটা কোথায় গেল কে জানে। সুব্রতার মনে হচ্ছে ঘড়ির কাঁটা ঘুরছে না। একদম স্থির হয়ে উৎসাহী চোখে সুব্রতার করুণ পরিণতি দেখছে আর মুখ টিপে হাসছে। সুব্রতার ফারদিন হাসান নামক ছেলেটিকে কেঁচুয়ে ফোড়া ডুবিয়ে মারতে ইচ্ছে করছে। একমাত্র এই ব্যক্তিটির জন্য এতটা করুণ অবস্থা তার। এই ছেলে তাকে দেখতে এসেছিল বলেই তো মামুর সাথে রাগ করে বেরিয়ে এসেছে সে। কি দরকার ছিল তাকে দেখতে আসার? আর দেখতে যদি আসতেই হতো, তাহলে রাতে কেন? দিনে আসতে পারলো না? তাহলে তো দিনের বেলায় রাগ করে ব্যাগ উঠিয়ে চলে আসতো সুব্রতা। এমন সময় জ্ঞানহীন একজন মানুষ কি করে প্রফেসর হয় বুঝে উঠতে পারে না সুব্রতা। বেয়াদব একটা। ভয়ে স্ট্রোক করবে করবে অবস্থা। ঠিক তখনই কারো ডাক কানে এলো তার। রাস্তায় একটা সিএনজি থেকে তাকে উদ্দেশ্য করে ডাকছে কেউ। সুব্রতার ভয়টা শিরায় উপশিরায় ছুটতে লাগলো ক্রমাগত। সুব্রতার সারা শব্দ না পেয়ে সিএনজি থেকে নেমে তার সামনে এসে দাঁড়ালো কেউ। বলল, কখন থেকে ডাকছিলাম, সাড়া দিচ্ছিলেন না কেন? দ্রুত চলুন, অনেক কষ্টে একটা সিএনজি জোগাড় করেছি। সুব্রতা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এই সিএনজি ঢাকা যাবে? সাদা ব্যাগ কাঁধে নিয়ে ঘড়িটা পকেটে পুরে ভেজা চুপচিপে শরীর থেকে পানি ঝাড়তে ঝাড়তে বলল, না, রায়পুর পর্যন্ত যাবে। ওখানে আমার বন্ধু দুলা ভাইয়ের বাসা। প্লিজ তাড়াতাড়ি চলুন। কথা শেষ করে সুব্রতার লাগেজটাও নিজের হাতে তুলে নিয়ে সিএনজির দিকে এগিয়ে গেল সে। সুব্রতা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ছুটে গিয়ে উঠে পড়ল সিএনজিতে। সাদাপির গা বেয়ে জল গড়াচ্ছে। ঠান্ডাটা বোধহয় এবার লেগেই যাবে। সিএনজির দুই ধারেই পর্দা টেনে দেওয়া হয়েছে। বাতাসের তেজে পর্দা সরে গিয়ে বারবারই ভিজিয়ে দিচ্ছে তাদের শরীর। অন্ধকারে দুটো পর্দার আড়ালে বসে আছে অচেনা দুজন মানুষ। কি একটা দমবন্ধকর পরিস্থিতি। না আছে মুখে কোনো কথা, আর না আছে বলার কোনো ইচ্ছে। দুজনেই দুশ্চিন্তায় অস্থির। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর রায়পুরে গিয়ে পৌঁছালো তারা। আরব যে রাস্তায় দাঁড়াতে বলেছিল, সেখানে একটা ভাঙা ঘরের কাছে দাঁড়ালো ওরা। বৃষ্টি অনেকটাই কমে এসেছে এখন। দু একটা ফোঁটা পড়ছে মাত্র। সাদা ভাড়া মিটিয়ে আরবকে কল করলো, কিন্তু রিসিভ হলো না। 2-3 বার ট্রাই করার পর বিরক্ত হয়ে পড়লো সাদা। আরব এতটা কেয়ারলেস কি করে হতে পারে ভাবতে পারছে না সে। প্রায় 10 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মৃদু কণ্ঠে বলে উঠল সুব্রতা, কি হয়েছে? আমরা এখন কোথায় যাব? সাদাব সোজা সাপটে জবাব দিল, জানি না। সুব্রতার চোখ কপালে উঠে গেল। বিস্ময় নিয়ে বলল, মানে জানেন না মানে কি? আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো এখন, মনে হচ্ছে জায়গাটা গ্রামের দিকে। সাদাব জবাব দিল না। আবারও ফোন লাগালো আরবকে। এবার ফোনটাই বন্ধ। এই মুহূর্তে আরবকে ধরে ইচ্ছে মতো পেটাতে ইচ্ছে করছে সাদাবের। একটা মানুষ এতটা কেয়ারলেস কি করে হতে পারে? সাদাবরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তার পাশের ঘরের জানালাটা খুলে গেল হঠাৎ। কেউ একজন তীক্ষ্ণ আলো ছুড়ে দিয়ে বলল, কেডায় কথা কয়? কেউ ওইখানে? হাসমত? সাদাব সুব্রতা উত্তর খুঁজে পাচ্ছে না। কি বলবে গুছিয়ে নেওয়ার আগেই বাইরে দরজাটা খুলে বেরিয়ে এলো একটি লোক। টর্চের আলো লোকটির বিপরীত হওয়ায় লোকটির মুখ দেখতে পারল না তারা। লোকটি গলা খাঁকড়ে দিয়ে বলে উঠল, আব্বা, হাসমত না, একটা মাইয়া আর একটা পলা খাড়াই আছে, চিন্তাছি না। ও বেটা, বাড়ি কই? মাইয়া মানুষ লইয়া রাইতের বেলা এখানে দাঁড়াই আছো কেন? মতলব কি তোমার? সাদাব অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আসলে আসলে আমরা ঢাকা যাচ্ছিলাম, গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় আটকে পড়েছি। এই রাতে তো গাড়িও পাওয়া যাচ্ছে না, তাই এখানে দাঁড়িয়ে আছি। সাদাবের কথাটা বিশ্বাসযোগ্য হলো কি না বুঝে গেল না। লোকটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। টর্চের আলো ওদের মুখে ফেলে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। ততক্ষণে আরো দুজন লোক এসে দাঁড়িয়েছে তার পাশে। তাদের মধ্যে একজন বৃদ্ধ। বৃদ্ধ লোকটি বলল, তা তোমার সাথে মাইয়াটা কিডা?
ভাগাইয়া লইয়া আইছ নাকি? সাদা স্পষ্ট গলায় বলল, না, ভাগিয়ে আনবো কেন? ও আমার বউ। লোকটির চোখে মুখে সন্দেহী গলায় বলল, কিন্তু মাইয়ার গায়ে তো বিয়াত্তের কোনো চিহ্ন নাই, নাকফুল চুড়ি কিছুই তো নাই। সাদা নির্লিপ্ত গলায় বলল, এখন কি মেয়েরা এসব মানে চাচা? তাও ঠিক। চাচা, আজকের রাত্রে কি থাকা যাবে এখানে? আশেপাশে হোটেল টাইপ কিছু আছে? হোটেল তো শহরের মধ্যে এইখানে পাইতা না, তয় আমাকে বাড়ি থাকতে পারো। স্বামী স্ত্রী যখন, তখন আর সমস্যা নাই। সাথে সাথে পাশ থেকে বলে উঠল কেউ, মামা, এখানকার মানুষ কি বিশ্বাস করুন চায়? বিয়া আসলে হয়েছে কিনা কেডা জানে? থাকতে গিয়া যদি ঝামেলায় পড়েন, আপনি হলেন হাজি মানুষ, মান সম্মান আছে না? লোকটি এবার চিন্তায় পড়ে গেল। খানিক চুপ থেকে বলল, তয় কি করতাম? এই পোলাপাইন দুইটা এই রাইতে কই যাইব? আল্লাহর দুনিয়ায় বিপদের মানুষরে সাহায্য না করলে আল্লাহ বেজার হব। ছেলেটি এবার ফিসফিস করে বলে উঠল, মামা, আমি কই কি, আপনি তো কাজী, এক কাম করেন, হেগুর আবার বিয়া পড়াই দেন। কোনো ঝামেলা হইলে তো প্রমাণ দিতে পারবেন যে হে দিরে জামাইব। লোকটির কথায় চমকে উঠল সাদাব সুব্রতা। এসব কি বলছে এরা? লোকটিকে ঠাটিয়ে চড়া বসাতে ইচ্ছে করছে সাদাবের। এমন ফালতু আর বলতো মার্কা আইডিয়া দেওয়ার জন্য লোকটিকে গুনে গুনে 200 থাপ্পড় দেওয়া উচিত। সুব্রতা একদম থ মেরে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে কেন হচ্ছে সবাই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। তবে বৃদ্ধ লোকটির গলা খুশি খুশি, ভাগ্নের আইডিয়াটা চমৎকার লেগেছে তার। ভালা বলছো মিজান, তোমরা ঘরে আহো। আলামিনের মা, ও আলামিনের মা, মেহমান আইছে, সমাদর করো। সাদাব ঠাই দাঁড়িয়ে আছে। এর থেকে ওই ভাঙা চায়ের দোকানে ঝিম মেরে বসে থাকাটাও ভালো ছিল। কেন যে আরবকে ভরসা করতে গেল ও? তাকে এমন বিপদে ফেলে নির্ঘাত নাকটি কি ঘুমোচ্ছে ফাজিলটা। একটা শক্ত চৌকিতে বসে আছে সাদাব, তার থেকে একটু দূরেই গুটিসুটি হয়ে বসে আছে সুব্রতা। বৃদ্ধ লোকটি কিসব খাতাপত্র নিয়ে বসে আছেন, তাদের বিয়ে পড়াবে বলে। সাদাব অনেকবার বলেছে এসবের দরকার নেই, কিন্তু কে শুনে কার কথা? এদিকে সুব্রতা কেঁদে দিবে এমন অবস্থা। রাগ জিনিসটা যে খুবই খারাপ, আর রাগ করে নেওয়া সিদ্ধান্তটা যে তার থেকেও ভয়ানক খারাপ, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সুব্রতা। হাজারবার বোঝানোর পরও বদ্ধপরিকর বৃদ্ধ গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবা? পুরো নাম? সাদাব বাধ্য হয়ে বলল, রাফাত আল সাদাব। বৃদ্ধ এবার সুব্রতার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি মা? সুব্রতা উত্তর দিল না। বৃদ্ধের কণ্ঠ তার কান পর্যন্ত পৌঁছালোই না। 3 বার জিজ্ঞেস করার পর অসহায় মুখে বলল, রোশিন আহমেদ সুব্রতা। সুব্রতার নামটা এই প্রথম শুনল সাদাব। এতটুকু সময় একসাথে থাকার পরও কেউ কারো নামটুকু জিজ্ঞেস করার সময় পায়নি বা প্রয়োজন বোধ করেননি। শুধু নাম কেন, সুব্রতার চেহারাটাও তেমন ভালো করে খেয়াল করেনি সাদাব। বৃদ্ধের কথায় ভাবনার শুধু ছিটল সাদাবের। বাবা, দিনমোহর কথা লিখুন, 101 টাকায় লিখি চলবো? শেষ পর্যন্ত জোরে পড়ে বিয়েটা হয়ে গেল। কবুল বলার সময় সুব্রতার গলা চেপে আসছিল, মনে হচ্ছিল গলায় কোনো ধারালো ছুরি ধরে আছে কেউ। বৃদ্ধ লোকটির কথা তোড়ে তৎক্ষণাৎ 101 টাকা দিনমোহর পরিশোধ করতে হলো সাদাবের। দিনমোহর দিতে গিয়ে শুরু হলো আরেক বিপত্তি। 100 টাকা আছে, কিন্তু 1 টাকা তো নাই। এখন উপায়? বৃদ্ধ পড়লেন মহা দুশ্চিন্তায়। সবশেষে বৃদ্ধের বাগানের থেকে 10 টাকার পরিবর্তে 1 টাকা নিয়ে দিনমোহর পরিশোধ করলো সাদাব। সুব্রতার এই মুহূর্তে পুকুরে ঝাঁপ দিয়ে মরে যেতে ইচ্ছে করছে। তার মা ঠিকই বলে, তার মতো স্থূল বুদ্ধি সম্পন্ন মেয়ে কোনো একদিন স্বেচ্ছায় ভয়ানক ধরনের বিপদে পড়বে। লেগে গেল তো কথা।